হ্যালো হরর লাভার্স, আজ আমি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম বাংকিত নিয়া মাইত অর্থাৎ রাইজ অব দ্য ডেড। এই মুভির ইংলিশ নাম হচ্ছে দ্য ডার্ক সোল। এই মুভির গল্পে আমরা ডার্ক সোলকে দেখতে পাই, যাকে একটি মহিলা রিচুয়াল করে ডেকেছিল। কিন্তু সেই মহিলাটির ডার্ক সোলকে ডাকার কারণটি কি? সেই মহিলাটি বা কে? এই রিচুয়ালটি করার ফলে সেই মহিলাটির সাথে কি কি ঘটলো? এই সবের উত্তর জানতে হলে আজকের ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের এই মুভিটা অনেক ভালো লাগবে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। মুভির গল্পটি খুবই সুন্দর। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটি জঙ্গল দেখতে পাই, যেখানে একটি মহিলা বসে কিছু রিচুয়াল করছিল, আর সে রিচুয়াল করে একটি ডার্ক সোলকে ডাকে। বন্ধুরা, এই মহিলাটি আসলে কে সেটা আমরা মুভির মধ্যেই জানতে পারবো। আসলে সেই মহিলাটি সেই ডার্ক সোলকে দিয়ে কারোর উপর রিভেঞ্জ নিতে চাইছিল, আর ডার্ক সোল সেই মহিলাটিকে বলে যে আমায় পুজো করো, আর সেই মহিলাটি তার কথা মতোই কাজ করে। এরপর আমরা পরের সিনে একটি ইন্ট্রো দেখতে পাই, যেখানে লেখা ছিল 1965 থেকে 1966 সালের মধ্যে একটি মহামারী হয়েছিল, যেটা থেকে একটি কাপল বেঁচে উঠতে পেরেছে। সেই কাপলটির নাম ছিল লিমান আর এর্নি। তারা এই মহামারী থেকে কোনো ক্রমে বেঁচে যায়, আর তারা গুগুং কেম্বাং নামের একটি জায়গায় থাকতে শুরু করে, যেখানে 3 জন বাচ্চা ছিল। তাদের নাম ছিল ডিডিন, নেনগিস আর গুগুন, আর এরাই আমাদের আজকের মুভির মেন ক্যারেক্টার। বন্ধুরা, আমি তোমাদের এই মুভির মেন ক্যারেক্টারদের কিছু ইন্ট্রো দিয়ে দিই। তাদের মধ্যে সবচেয়ে বড় ভাই ছিল ডিডিন। তার স্ত্রী অনেকদিন আগেই মারা গেছে, আর এখানে তার কোনো রোলই নেই। দ্বিতীয় মেয়ে হচ্ছে নেনগিস, যার হাজবেন্ডের নাম ছিল উজাং, আর তার একটি মেয়েও ছিল যার নাম রেন্টি। এরপর সবচেয়ে ছোট ছেলে হচ্ছে গুগুন, যার স্ত্রীর নাম নেং। তারা ছাড়া এই গ্রামে আরো একটি কাপল থাকে, যাদের নাম কোসওয়ারা আর সুমি। তাদের একটি অ্যাডাপ্ট করা মেয়েও আছে, যার নাম ইমাস। এদের ছাড়া আরো কিছু ক্যারেক্টার আছে, যাদের ইন্ট্রোডাকশন আমি মুভির মধ্যেই দেব। এরপর আমরা প্রেজেন্টে দুটো ছেলেকে গুগুং কেম্বাং গ্রামে দেখতে পাই। সেই ছেলেগুলোর মধ্যে একজন ছিল গুগুন, আর অন্য ছেলেটি তার বন্ধু ছিল, যার নাম ফ্রেডি। সে গুগুনের সাথেই এসেছিল। রাস্তায় তাদের গ্রামের ফরেস্ট ডিপার্টমেন্টের একটি অফিসারের সাথে দেখা হয়, যার নাম ছিল ইয়ায়াত। তখনই ফ্রেডি সেখানে একটি মেয়েকে দেখতে পায়, যে এক পলকের মধ্যেই গায়েব হয়ে যায়। সেই মেয়েটির চেহারা ফ্রেডি দেখতে পায় না। এরপর গুগুন নিজের ঘরে পৌঁছে যায়। সে অনেকদিন পর নিজের ঘরে এসেছিল, আর সে এখানে থাকতেই বেশি ভালোবাসতো, কারণ এই জায়গাটি পুরো চুপচাপ এবং নিঃশব্দ ছিল। আর এই জিনিসটা গুগুন ফ্রেডিকেও বোঝায়। ঘরে পৌঁছানোর পর গুগুন প্রথমেই তার স্ত্রী নেং এর সাথে দেখা করে। এখান থেকে সিন শিফট হয়ে ইমাসকে দেখানো হয়, যে নিজের ঘরের সামনে অনেক আত্মাদের দেখতে পায়। আর আমরা লক্ষ্য করি যে ইমাস পজেস্ট হয়ে গেছে। এইবার সেই আত্মাগুলো ইমাসকে তার নিজের ফ্যামিলিকে মেরে ফেলতে বলে। এরপর সিন আবার শিফট হয়ে গুগুন আর নেংকে দেখানো হয়, যাদের কাছে কিছু পাখি আসে। তাদের দেখে নেং গুগুনকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু তখনই তারা কোসওয়ারার ঘর থেকে কিছু শব্দ শুনতে পায়। এরপর যখন তারা সেখানে যায়, তখন তারা দেখতে পায় ইমাস তার মা সুমিকে মেরে ফেলেছিল। কিন্তু অবাক ব্যাপার, ইমাস এই ব্যাপারে কিছুই জানতো না। সে শুধুই একটা কথা বলছিল, যে আমি তখন পজেস্ট ছিলাম, আমি এইসব কিছুই করিনি। কিন্তু এইসব দেখে বাকি গ্রামের লোকেরা ইমাসকে ডেভিলের একটি রূপ ভাবতে থাকে, কিন্তু ডিডিন তাদের থামায়। এর পরের সিনে আমরা সবাইকে সুমির বডি কবর দিতে দেখতে পাই। তখনই হঠাৎ ফ্রেডির হাঁচি হতে লাগে। এই জন্য সে বিরক্ত হয়ে সেখান থেকে অন্য জায়গায় চলে যায়, যেখানে সে কারোর কাঁদার শব্দ শুনতে পায়। এরপর আবার সিন শিফট হয়ে ডিডিন, গুগুন আর কোসওয়ারাকে দেখানো হয়, যারা সুমির বডি দাফন করে দিয়েছিল। এরপর ডিডিন গুগুনকে বলে যে ফ্রেডিকে এইবার ডেকে নাও। আর যখন গুগুন ফ্রেডিকে খুঁজতে যায়, তখন সে ফ্রেডিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এইদিকে কোসওয়ারা ডিডিনকে বলে যে ইমাস আমাদের অ্যাডপ্ট মেয়ে, আর আমি তাকে রিঙ্গিং লাবাঙে পেয়েছিলাম। কোসওয়ারা ইমাসকে প্রথম থেকেই সন্দেহ করত, কিন্তু ইমাস যখন থেকে তাদের ঘরে এসেছে, তখন থেকে তারা অনেক টাকা পাচ্ছিল। এই লোভেই তারা ইমাসকে তাদের সাথেই রেখে দেয়, কিন্তু খুবই শীঘ্রই তারা আবার আগের অবস্থায় ফিরে আসে। আর গুগুন কেম্বাং
লাবাঙে এসে থাকতে লাগে। তখনই ডিডিন বলে যে আমি আশেপাশের গ্রামের লোকেদের কাছে শুনেছি যে যারা যারা রিঙ্গিং লাবাঙে এসেছে তারা নিজেদের সাথে মৃত্যুকে নিয়ে আসে। ফ্রেডির মৃতদেহ দেখে গুগুন কোসওয়ারা আর ডিডিনকে ডাকে। তারা এইসব দেখে আরো বেশি চিন্তিত হয়ে যায়, কিন্তু এইসব ব্যাপার তারা পুলিশকে জানায় না আর নিজেরাই এইসব নিয়ে তদন্ত করতে লাগে। এখানে উজাং এর মনে হচ্ছিল যে সুমি আর ফ্রেডির মৃত্যু ইমাসের জন্যই হয়েছে, তাকে হয়তো কোনো আত্মা পজেস্ট করে রেখেছে। কিন্তু ডিডিন আর গুগুন এইসব কথা বিশ্বাস করে না, কারণ তাদের কাছে ইমাস একটি বাচ্চা ছিল আর ভগবানের ইচ্ছা ছাড়া কেউই কখনো মরতে পারে না। তাদের নিশ্চয়ই মৃত্যুর সময় চলে এসেছিল, এই জন্যই হয়তো তারা মারা গেছে। কিন্তু এইসব শোনার পরও কোসওয়ারা ইমাসকে এইসবের জন্য দায়ী ভাবতে লাগে। এরপর যখন তারা সন্ধ্যাবেলায় ঘরে ফেরে তখন তারা প্রথমে ইমাসকে একটি ঘরে বন্দি করে দেয় যাতে সে আর কাউকে মারতে না পারে। এর পরের সিন আমরা কোসওয়ারাকে দেখতে পাই, যাকে একটি আত্মা হন্ট করতে লাগে। এরপর যখন সে ঘুম থেকে ওঠে তখন সে বুঝতে পারে এটা সে স্বপ্ন দেখছিল। এর পরের দিন সকালে নেনগিস ইমাসের কাছে যায়, যেখানে সে ইমাসকে পজেস্ট অবস্থায় দেখতে পায়। আর নেনগিস দেওয়ালে দেখতে পায় যে রক্ত দিয়ে লেখা আছে আজ রাতে সে নিজের সাথে একটি শিকার নিয়ে যাবে। এরপর কোসওয়ারা রেগে ইমাসকে মারতে যায়। তখন আমরা ইমাসকে পজেস্ট অবস্থায় দেখতে পাই। তার চোখ পুরো কালো হয়ে গিয়েছিল আর তার আশেপাশে ব্ল্যাক স্মোক ছিল। সে তার আশেপাশে ঘুরতে থাকা আত্মাদের সব বলে। এরপর পরের দিন সকালে যেখানে ইমাস ছিল সেখানে সবাই কোসওয়ারার ডেড বডি দেখতে পায়, যেটা দেখে বাকি সবাই খুবই ভয় পেয়ে যায়। এইসব দেখে বিরক্ত হয়ে উজাং ডিসাইড করে যে সে ইমাসকে এবার রিঙ্গিং লাবাঙে রেখে আসবে। কিন্তু ডিডিন এমনটি চাইছিল না, এটা করা ছাড়া তাদের কাছে আর কোনো অপশনও ছিল না। এই জন্য সে ইমাসকে সেখানে রেখে আসতে রাজি হয়ে যায়। কিন্তু তারা যখন ইমাসকে সেখানে নিয়ে যায় তখন ইমাস সেখানে থাকতে চায় না আর সে হঠাৎই উজাংকে আঘাত করে দেয়। এর ফলে উজাংকে ইমাসকে মারতে হয়। এটা ডিডিনের একদমই পছন্দ হয় না। এরপর তারা ইমাসকে সেখানে রেখে চলে আসে আর যখন তারা ঘরে ফেরে তখন তারা ইমাসকে কোসওয়ারার ঘরেই বসে দেখতে পায়, যে খুবই ভয় পেয়েছিল। উজাং এর এটা একদমই পছন্দ হয় না যে ইমাস তাদের সাথে থাকবে। এই জন্য সে ইমাসকে গ্রাম থেকে বাইরে বের করে দেবে ঠিক করে, কিন্তু ডিডিন আর গুগুন তাকে এরম করতে বারণ করে। কিন্তু তখনই সে ইমাসের জায়গায় একটি শয়তানকে বসে থাকতে দেখতে পায়, যেটা দেখে উজাং তার উপর হামলা করে দেয় আর তাকে খুব জোরেই আঘাত করে দেয়। দেখতে দেখতে সেই আত্মাটি আবার ইমাসে বদলে যায়। তখনই উজাং বুঝতে পারে সে ইমাসকে জানে মেরে ফেলেছে। এটা ডিডিনের খুবই খারাপ লাগে, কারণ ছোটবেলা থেকেই ডিডিন আর ইমাসের বন্ড খুবই ভালো ছিল। ইমাসের মৃত্যুর পর ডিডিন সবাইকে এটা বলতে বারণ করে যে ইমাসের মৃত্যু হয়েছে। এরপর সবাই যে যার ঘরে চলে যায়, শুধু গুগুন আর নেং ছাড়া, কারণ তাদের ইমাসের ডেড বডির খেয়াল রাখতে হবে। কিন্তু গুগুনের খুবই ভয় লাগছিল, এই জন্য সে ইয়াতকে পয়সা দিয়ে তাদের কাছে থাকতে বলে। আর আমরা দেখতে পাই তাদের সবাইকে ইমাসের আত্মা হন্ট করছে আর ইমাসের আত্মা ইয়াতকে খুবই ভয় পাইয়ে দেয়, যার ফলে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। উজাং ইমাসকে তার ঘরের বাইরে দেখতে পায় আর যখন গুগুন ইমাসকে আবার দেখতে যায় তখন সে সেখানে তার ডেড বডি দেখতে পায় না। এই জন্য গুগুন তাড়াতাড়ি উজাং এর কাছে যায় আর সে তার সাথে তাকে নিয়ে আসে। কিন্তু আমরা দেখতে পাই ইমাসের বডি সেখানে পড়েছিল। আসলে ইমাসের আত্মাটি গুগুনকে হ্যালুসিনেট করেছিল। সেই আত্মাটি দেখিয়েছিল যে এখানে ইমাসের বডি নেই। পরের দিন সকালে গুগুন এইসবে বিরক্ত হয়ে তার একটি বন্ধু উস্তাজ মুক্তিকে ডাকে, যে ঘষলে অ্যাক্টিভিটি কন্ট্রোল করতে পারে। এরপর উস্তাদ সেখানে আসতেই তারা সবাই ইমাসের বডিটিকে দাফন করতে নিয়ে যেতে যায়। কিন্তু ইমাসের বডি খুবই ভারী হয়ে গিয়েছিল আর সে তাকে নাড়াতেও পাচ্ছিল না। আমরা দেখতে পাই উস্তাজ ইমাসের জায়গায় একটি শয়তান আত্মাকে দেখতে পায়। সেই শয়তানটি হঠাৎই উস্তাজের সামনে এসে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু উস্তাজ নিজের মতো মন্ত্র পড়তে থাকে আর কিছুক্ষণ পর সেই আত্মাটি সেখান থেকে চলে যায়। এরপর তারা ডিডিনের ঘরে যায়, যেখানে উস্তাজ তাদের বলে যে এই আত্মাটি খুবই শক্তিশালী, এই জন্য তাকে তার বসের সাহায্য নিতে হবে। তখনই কথায় কথায় গুগুনের মুখ থেকে ইমাসের মার্ডারের কথা বেরিয়ে পড়ে আর উজাং এরপর সব সত্যি বলে দেয়।
দেয় যে তার জন্যই ইমাস মারা গেছে। এরপর আবার সেই শয়তান আত্মাটি রেন্টিকে পজেস্ট করে নিজের সাথে নিয়ে যায়, কিন্তু নেনগিস তাকে দেখে ফেলে। সে দেখেই সঙ্গে সঙ্গে সেই শয়তানটিকে থামাতে যায়, কিন্তু রেন্টি এখন পুরোপুরি পজেস্ট হয়ে গিয়েছিল। এই জন্য নেনগিস বাকিদের কাছে গিয়ে সাহায্য চায়। সবার প্রথমে উজাং রেন্টিকে বাঁচাতে যায়, কিন্তু সেই শয়তানটি চালাকি করে উজাংকে একটি খাতে ফেলে দেয়। এর ফলে উজাংয়ের পায়ে আঘাত লাগে, কিন্তু এইদিকে উস্তাজ রেন্টিকে যাই হোক করে বাঁচিয়ে নেয়, কিন্তু তারা উজাংকে কোথাও দেখতে পায় না। এরপর সকালে আবার তারা উজাংকে খুঁজতে বের হয়। এইবার তারা উজাংকে খুঁজেও পেয়ে যায়। তারা উজাংকে তাদের সাথে নিয়ে যায়। এরপর উস্তাজ তার বাড়ির চারিদিকে একটি মন্ত্র দিয়ে ঘিরে দেয়, যাতে সে যতক্ষণ না এখানে আসছে ততক্ষণ তাদের যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু তারা সেখান থেকে যেতেই সেটি সেই রেন্টি ভেঙে ফেলে, আর রেন্টিকে ইমাস পজেস্ট করে নিজের সাথে নিয়ে যেতে লাগে। কিন্তু অন্যদিকে উজাং আর নেনগিসকে সে আত্মাটি হন্ট করতে লাগে, আর তারা বুঝতে পারে রেন্টি সেই মন্ত্রটি ভেঙে ফেলেছে। এইদিকে কোজওয়ারার ঘরে নেং গুগুনকে নিজের সাথে এনেছিল, যাতে তারা এইসবের রিলেটেড কিছু খুঁজে পায়, আর তারা যাতে এদের এখান থেকে বের করতে পারে। এরপর তারা ঘরের ভিতরে একটি লকেট দেখতে পায়, যেই লকেটে একটি মহিলার ফটো ছিল, আর সেখানে একটি ডেটও লেখা ছিল। অন্যদিকে ইমাস যখন রেন্টিকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল, তখন ডিরিন এসে তাকে থামিয়ে দেয়, আর সে ইমাসকে মনে করানোর চেষ্টা করতে লাগে যে সে আর ইমাস কত ক্লোজ ছিল। ইমাস তার বাবা মায়ের থেকে ডিরিনের সাথেই বেশি ক্লোজ ছিল। এইসব মনে পড়ার পর ইমাস রেন্টিকে সেখানে রেখেই চলে যায়, আর এই সব কিছু গ্রামের সবাই দেখছিল, আর তারা ডিরিনকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা উস্তাজকে দেখতে পাই, যে নিজের গুরুর সাথে দেখা করতে এসেছিল, আর সে তার গুরুকে সবকিছু বলে, কিন্তু তার গুরু তাকে বোঝায় যে আল্লাহ ছাড়া সেখানে কিছুই হবে না। যতক্ষণ কারো মৃত্যুর টাইম না হচ্ছে ততক্ষণ কেউই মরে যেতে পারে না। এই জন্য তাদের উচিত সেই আত্মাটির পাস্ট জানা বা ইমাসের সাথে রিলেটেড কিছু খুঁজে বার করা, যার ফলে তাদের হেল্প পাবে আত্মাদের খুঁজে বার করতে। এরপর উস্তাজের গুরু কোরআন শরীফ থেকে কিছু লাইন বলে উস্তাজকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর উস্তাজ তার বসকে একটি ফটো দেখায়, যেটা দেখে সে বুঝতে পারে যে এই মেয়েটির নাম হচ্ছে মারিসা। এরপর উস্তাজ মারিসার ঘরে যায়, যেখানে সে মারিসার মাকে দেখতে পায়। সে উস্তাজকে বলে যে মারিসা যে রেস্টুরেন্টে কাজ করত, সেখানের অনার এবং কিছু এমপ্লয়ার মিলে তাকে সেক্সুয়ালি মলেস্ট করেছিল। এর ফলে মারিসা পুরোপুরি ভেঙে পড়েছিল, আর সে প্রেগনেন্টও হয়ে গিয়েছিল। এই জন্য সে আরো ডিপ্রেসড হয়ে গিয়েছিল। মারিসা নিজের গর্ভে থাকা বাচ্চাটিকে জানে মেরে ফেলতে চাইছিল, কিন্তু মারিসার মা তাকে এরাম করতে বারণ করে। এরপর একদিন মারিসা নিজেই কোথাও একটা চলে যায়, আর সে কখনোই আর ঘরে ফিরে আসে না। তার মায়ের মনে হয় যে মারিসা হয়তো মরে গেছে, কিন্তু কিছুদিন পরেই তাদের ঘরের দরজার বাইরে কেউ একজন একটি বাচ্চা রেখে চলে যায়। সেই বাচ্চাটির পাশে লেখা ছিল যে এই বাচ্চাটিকে রিঙ্গিং লাবাঙে রেখে এসো, আর যতক্ষণ না সেই বাচ্চাটিকে কেউ নিজের সাথে পার্মানেন্টলি নিয়ে যাচ্ছে ততদিন তাকে সেই বাচ্চাটিকে সেখানেই রাখতে হবে। এরপর মারিসার মা সেই বাচ্চাটিকে সেখানে রেখে দেয়, কিন্তু সেখানে এসে যারা যারা সেই বাচ্চাটিকে নিয়ে গেছে তারা আবার সেই বাচ্চাটিকে কিছুদিন পর সেখানেই রেখে চলে গেছে। এরপর একদিন রিঙ্গিং লাবাঙে একটি কাপেল আসে, যারা সেই বাচ্চাটিকে সারা জীবনের জন্য সেখান থেকে নিয়ে চলে যায়। উস্তাজ বুঝে যায় যে এই কাপেলটি আর অন্য কেউ নয়, বরং সুমি আর কোসওয়ারা। এরপর উস্তাজ মারিসার মাকে বলে যে সেই কাপেলটি মারা গেছে, আর তাদের সাথে আরো অনেকেরই জান চলে গেছে। এই জন্য উস্তাজ মারিসার মাকে তার সাথে যেতে বলে, যাতে সে তাকে ইমাসকে থামাতে হেল্প করতে পারে, কিন্তু মারিসার মা যেতে চায় না। কিছুক্ষণ পর মারিসার মা উস্তাজের সাথে রিঙ্গিং লাবাঙে যেতে রাজি হয়ে যায়। এরপর আমরা গুগুং কেম্বাং এর সিন দেখতে পাই, যেখানে গুগুং আর নেং উস্তাজ এবং সেই মহিলাটিকে সাহায্য করবে বলে রিঙ্গিং লাবাঙে যাচ্ছিল, আর বাকি যারা বেঁচে ছিল তারা সেখানেই থাকে। সেখান থেকে গুগুন আর নেং চলে যাওয়ার পরেই সেই শয়তান আত্মাটি বাকি যারা বেঁচে ছিল তাদের উপর হামলা করে দেয়। সেখানে ডিডিন, উজাং, নেনগিস আর রেন্টি ছিল। আবারও সেই শয়তান আত্মাটি রেন্টিকে পজেস্ট করে নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু উজাং তাকে থামানোর চেষ্টা করে। তখনই সেই আত্মাটি উজানকে পজেস্ট করে ফেলে। এরপর পজেস্ট উজাং নেনগিস আর ডিডিনের উপর হামলা করে দেয়। অন্যদিকে রিঙ্গিং লাবাঙে উস্তাজ আর মারিসার মা অন্য দুনিয়ার যাওয়ার রাস্তা খুঁজে পেয়ে যায়, যাতে সে বৃদ্ধ মহিলাটি ইমাসের আত্মাকে এই দুনিয়ায় ফিরে আনতে পারে। এখানে তার সাহায্য করে নেই, কারণ তার কাছে একটি স্পেশাল শক্তি আছে যে সে সব আত্মাদের দেখতে পেত। এই জন্য
নেং সেই মহিলাটির পিছনে বসে তাকে সাহায্য করার জন্য। আর এখন সে বৃদ্ধ মহিলাটি অন্য দুনিয়ায় চলে যায় আর সেখানে গিয়ে সে ইমাসকে খুঁজতে লাগে। কিছুক্ষণ পর সে ইমাসকে দেখতে পায়, কিন্তু ইমাস খুবই রেগেছিল। সে সেখান থেকে ফিরে যেতে চাইছিল না, কারণ তার গ্র্যান্ডমা অর্থাৎ ইমাসের দিদা ইমাসকে রিঙ্গিং লামাঙে ছেড়ে চলে গিয়েছিল, আর এই জন্যই তাকে এত ঝামেলা সহ্য করতে হলো। এইদিকে আমরা উজাংকে পজেস্ট অবস্থায় দেখতে পাই আর তাকে রেন্টি দেখে জড়িয়ে ধরে। এর ফলে উজাং আবার নিজের হুঁশে ফিরে আসে, কিন্তু রেন্টি অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সেই দুনিয়ায় সেই শয়তান আত্মাটি মারিসার মায়ের কাছে এবং ইমাসের কাছে চলে যায়। এরপর সেই আত্মাটি ইমাসের গ্র্যান্ডমাকে বলে যে তুমি এখান থেকে ইমাসকে কখনোই নিয়ে যেতে পারবে না, কিন্তু এখন ইমাস তার গ্র্যান্ডমায়ের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল। এবার ইমাস তার গ্র্যান্ডমায়ের সাথ দেয় আর সেই আত্মাটির সাথে লড়াই করতে লাগে। ইমাসের সাথে সেখানে আরো অনেক আত্মা ছিল যারা সেই শয়তান আত্মাটিকে আটকাতে লাগে। আর রিঙ্গিং লাবাঙে উস্তাজ আর গুগুন সেই বৃদ্ধ মহিলার চারিদিকে 6টি মশাল জ্বালিয়ে রেখেছিল, কিন্তু সেগুলো হঠাৎ এক এক করে নিভে যেতে লাগে। এর মানে অন্য দুনিয়ার দরজাটি বন্ধ হতে চলেছে। আর যখন শেষ মশালটি নিভে যায় তখনই সেই বৃদ্ধ মহিলাটি পড়ে যায়। এরপর আমরা তাকে ইমাসের সাথে অন্য দুনিয়াতে দেখতে পাই, অর্থাৎ আত্মাদের দুনিয়াতে। এর সাথে গ্রামেও রেন্টির হুঁশ ফিরে এসেছিল। এরপর আমরা পরের দিনের সকালের সিন দেখতে পাই, যেখানে ডিডিন পুলিশকে সবকিছু বলে দেয় আর পুলিশেরা মৃত ব্যক্তিদের কবর খুঁড়ে পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে চাইছিল। তখনই আমরা জানতে পারি যে সেখানে কোনো ডেড বডি ছিল না। এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমি জানি তোমরা লাস্টের সিনটি বুঝতে পারলে না যে সেই বৃদ্ধ মহিলাটির কি হলো। আসলে বন্ধুরা, শেষের মশালটি নিভে যেতেই সেই বৃদ্ধ মহিলাটি এবং ইমাসের আত্মা সারা জীবনের জন্য আত্মাদের দুনিয়ায় আটকে পড়ে আর তাদের দুজনেরই মৃত্যু হয়ে যায়। যেই মহিলাটিকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম সেই আসলে মারিসা, যে সেই শয়তান আত্মাটির কাছে সেই রেস্টুরেন্টের ওনারের কাছে রিভেঞ্জ নেওয়ার জন্য সাহায্য চেয়েছিল। আর এই জন্যই মারিসা সেই আত্মাটির সাথে ডিল করে। ডিল অনুযায়ী মারিসাকে তার মেয়ে অর্থাৎ ইমাসকে সেই শয়তানটিকে দিয়ে দিতে হবে, কিন্তু যখন ইমাস জন্মগ্রহণ করে তখন মারিসা মরে যায় আর ডিল অনুযায়ী সে কোনো কথাই রাখতে পারে না। এর ফলে ইমাস একটি কার্স চাইল্ড হয়ে যায়। আর যখন কোসওয়ারা আর সুমি ইমাসকে নিজেদের সাথে নিজেদের ঘরে নিয়ে যায় তখন তারা বড়লোক হওয়ার জন্য তারা একটি রিচুয়াল করে, কিন্তু যে রিচুয়াল করেছিল সে তাদের বলেছিল যে যখন ইমাসের ঠিক বয়স হবে তখন তোমাদের বাচ্চাকে কেউ তো নিতে আসবে। আর ঠিক তেমনই হয়, যখন ইমাসের ঠিক বয়স হয় তখন সে ব্ল্যাক সোল দ্বারা পজেস্ট হয়ে যায়। এর ফলে সে কোসওয়ারা আর সুমিকে মেরে ফেলে। আর যখন ইমাসের মৃত্যু হয়ে যায় তখন ইমাসের কার্স পুরো গ্রামে লেগে যায়, কারণ আমরা একটি সিনে ডার্ক সোলকে এটা বলতে শুনেছিলাম যে তোমরা তাকে মেরে ফেলেছো, এই জন্য তোমরা সবাই মরে যাবে। এই অভিশাপের জন্যই সবাই একে একে মরে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।